আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। ইবিএ লাস্ট ফাইটের সপ্তম লেকচারে সবাইকে স্বাগতম। এর আগের লেকচারে ইংলিশ ফার্স্টের সিন প্যাসেজ তোমাদেরকে ইন ডিটেইলসে পড়ায় দিয়েছিলাম। সিন প্যাসেজ কিভাবে পড়বা, কিভাবে অ্যাপ্রোচ করবা, কোয়েশ্চেন অ্যান্সার, ফ্লো চার্ট, সামারি সব ডিটেইলস দেখানোর পর আজকে হচ্ছে ওয়ান অফ দি মোস্ট অ্যান্টিসিপেটেড টপিক উইথ ক্লুজ, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, সেটা নিয়ে চলে আসছি। নেক্সট ক্লাসে উইদাউট ক্লুজ পড়াবো, বাট তুমি যদি আজকের ক্লাস ভালো মতো বুঝো, উইদাউট ক্লুজ করাটা তোমার জন্য সহজ হয়ে যাবে। ইন আ সেন্স উইদাউট ক্লুজ ইজিয়ার উইথ ক্লুজ এর চেয়ে। আবার উইথ ক্লুজ ইন আ সেন্স ইজিয়ার, বাট হচ্ছে আমরা মেইন জিনিসটা ধরতে না পারার কারণে বেশ কয়েকটা জায়গা হচ্ছে ধরা খেয়েছে। সো আজকে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আসলে শুরু করা যাক। ফার্স্ট অফ অল যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যে আমি কোশ্চেনে যাওয়ার আগে আমরা ভুল কেন করি, আমাদের উইথ ক্লুজ উইদাউট ক্লুজ দিয়ে মার্ক খারাপ আসার কারণগুলো কি কি সেটা যদি একটু আলোচনা করি। বিফোর উই স্টার্ট উই হ্যাভ টু ডিসকাস সামথিং। হোয়াট আর দিস থিংস? ফার্স্ট অফ অল আমার ক্লোজ টেস্ট উইথ ক্লোজ বলো উইদাউট ক্লোজ বলো, দুটাতেই ভালো করার জন্য, দুটাতেই ভালো করে সলভিং অ্যাবিলিটি ডেভেলপ করার জন্য যেটা জানতে হবে সেটা হচ্ছে পজিশনস অফ পার্টস অফ স্পিচ। শুরু করার আগে আমি এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, বাট এই জিনিসটা হচ্ছে কাজে লাগে, ঠিক আছে? আমি সলভিং শুরু করানোর আগে পজিশনস নিয়ে একটু মানে আইডিয়া দিব, না বেসিক আইডিয়া যে কিসের ভিত্তিতে আমরা হচ্ছে আগাবো, বাট দিস ইজ এ ভেরি মেজর রুল, দিস ইজ এ ভেরি মেজর থিং ইন সলভিং ক্লোজ টেক্সট উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ। কারণ তুমি যদি চিন্তা করতে যাও, তোমার কিন্তু এখানে কোনো স্পেসিফিক রুলের সেট নেই। রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে তুমি রাইট ফর্ম অফ ভার্বসের রুলসগুলো পড়ে গেলে হয়ে গেল। কানেক্টরসের ক্ষেত্রে কানেক্টরসের রুলসগুলো, কানেক্টরসের মিনিংগুলো জেনে গেলে হয়ে গেল। মডিফায়ার্সের ক্ষেত্রে ওরা ওগুলো কি জেনে গেলে হয়ে গেল। প্রিপোজিশনের ক্ষেত্রে প্রিপোজিশনের রুলস জেনে গেলে হয়ে গেল। ক্লোজ টেক্সট উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজের রুলস তো এরকম কিছু নাই। সো এখানে ফিল আপ করার জন্য অ্যাকচুয়ালি জানতে কি হবে, সবগুলোর জ্ঞানই মোটামুটি ভাবে দরকার, সবগুলোরই বেসিক আন্ডারস্ট্যান্ডিং দরকার, বাট যে জিনিসটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ কোন জায়গায় কি বসে, এটা না একটা বেসিক আইডিয়া থাকা লাগবে। তারপর হচ্ছে তুমি সে অনুযায়ী থিঙ্কিং করবা। তোমার থিঙ্কিংটা একটা ক্যাটাগরি ওয়াইজ আঁকাবে, থিঙ্কিংটা ক্যাটাগরাইজ করতে হবে এটা মাধ্যমে। এবং একটা যেটা ঝামেলা হয় যে আমরা উইথ ক্লুজের সাথে উইদাউট ক্লুজ সবচেয়ে বড় ঝামেলা পয়েন্ট যেটা, যে উইথ ক্লুজ আমাকে কতগুলো ক্লু দিয়ে দিয়েছে, আমাকে কতগুলো ওয়ার্ড দিয়ে দিয়েছে, আমার যত যাই হোক এইগুলোর মধ্যে অ্যান্সার আছে। উইদাউট ক্লুজে এমন কোনো অ্যান্সার বাধা ধরা নাই, এমন কোনো ক্লু বাধা ধরা নাই। সো দেয়ার ইজ আ বিগ চান্স যে দেয়ার ক্যান বি মাল্টিপল অ্যান্সার, এবং কিছু ক্ষেত্রে হয়ও মাল্টিপল অ্যান্সার্স আর অ্যালাউড ইন উইদাউট ক্লুজ, ঠিক আছে? বাট তুমি প্র্যাকটিস করতে করতে দেখবা যে উইদাউট ক্লুজে কিছু কিছু জায়গায় কিছু কিছু ওয়ার্ড একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ওগুলো ছাড়া আশপাশের ওয়ার্ড না খুব একটা অ্যালাউ না করার কারণ আছে। ওই ওয়ার্ডটা ওখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, ওর আশপাশের ওয়ার্ডগুলো আসলে ওই মিনিং দিয়ে যায় না। তো তুমি এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে তোমার একটা সেন্স দাঁড়ায় যাবে, ঠিক আছে? সো এখন তুমি যদি বলো যে একদম আমার অ্যাকচুয়ালি কি দরকার, একমাত্র কোন জিনিসটা করলে আমার সব সব দিক দিয়ে কভার হয়ে যাবে, সো উইথ ক্লোজার ক্ষেত্রে আমি বলবো বোর্ড কোয়েশ্চেন ইজ দ্য অনলি থিং ইউ নিড, বাট দিস ইজ নট এনাফ। তোমার পারফরমেন্স এটাই ভালো হবে, এটা তুমি ভালো পারফর্ম করবা, বাট দিস ইজ দ্য অনলি থিং ইউ নিড। কিন্তু হচ্ছে কি এই বোর্ড কোয়েশ্চেন তোমার জন্য তুমি বলো এনাফ কিনা, সাফিসিয়েন্ট কিনা, উইথ ক্লোজের জন্য সাফিসিয়েন্ট হইলেও উইদাউট ক্লোজের জন্য বোর্ড কোয়েশ্চেনের সাথে টেস্ট কোয়েশ্চেন লাগবে। কারণ এমন অনেক হয়েছে যে কোন একটা ভালো কলেজের টেস্ট কোয়েশ্চেনে যে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ আসছিল ওটা তুলে দিয়ে দিল, দিতেই পারে। তোমার পারফরমেন্সও বুস্ট করবে জিনিসটা, তোমার প্র্যাকটিস বেশি হবে। সো টেস্ট কোয়েশ্চেন ইজ দ্য পারফরমেন্স বুস্টার। তুমি যদি বলো একমাত্র কি লাগবে, টেস্ট কোয়েশ্চেন সলভ না করলে আমার হবে কিনা, হ্যাঁ হবে, বোর্ড কোয়েশ্চেন দিয়ে তোমার হবে, বাট ওই যে একটা এফিসিয়েন্সি ডেভেলপ করবে না, এফিসিয়েন্সির জন্য তুমি যদি আরেকটু ভালো করছো তোমার টেস্ট কোয়েশ্চেন সলভ করা লাগবে। আমি বোর্ড কোয়েশ্চেন সব সলভ করতে পারি, টেস্ট কোয়েশ্চেন সব সলভ করতে পারি, মোটামুটি 30-40% পারছিলাম। তো এদিক দিয়ে আমার একটু ল্যাকিংস ছিল, বাট স্টিল আলহামদুলিল্লাহ টেস্ট কোয়েশ্চেন আমি মোটামুটি ভালো কলেজগুলোর দিকে হচ্ছে ভালো করে যেতে পারছিলাম। সো মোটামুটি মোটামুটি একটা ভালো গ্রাফ ছিল আমার। আমার আরেকটা জিনিস যেটা এই দুটো করতে বলার কারণটা কি, রিপিটেশন হ্যাপেন্স, যেটা আমি একটু আগে তোমাকে বললাম যে এখান থেকে রিপিট দিয়ে দিবে, টেস্ট কোয়েশ্চেনে আসছে ওখান থেকে দিয়ে দিতেই পারে, ঠিক আছে? এবং তুমি যদি তখন দেখো যে এই জিনিসটা অলরেডি তোমার কোশ্চেন ব্যাংকে ছিল, তুমি করে যাওনি দেখে তুমি কমন পাওনি, এটা একটা রিগ্রেটের কারণ হবে। তোমার 100% মুখস্থ করতে বলছি না, বাট ওই একবার করে গেলেও মোটামুটি মাথায় একটা সেন্স দাঁড়াবে যে আচ্ছা এটা একবারও অন্তত করে গেছিলাম, মোটামুটি আন্দাজ আছে কিভাবে কি আগাইতে হবে। অ্যান্ড প্র্যাকটিস রেজাল্টস ইন ব্রেক থ্রু, ঠিক আছে? এই প্র্যাকটিসটাই বোর্ড কোশ্চেন টেস্টিংগুলো ক্রমাগত করতে 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 তোমার মধ্যে যে স্কিলটা দাঁড়াবে, সেই স্কিলটাই হচ্ছে তোমার এই ব্যারিয়ারটা ভেঙে আগে যেতে সাহায্য করবে, যে মার্ক উঠতো না সেখান থেকে এখানে আমার মার্ক মিস যায় না, এই পর্যায়ে ব্রেক থ্রুটা প্র্যাকটিসের মাধ্যমেই হবে। ওকে, তো আসা হচ্ছে আমরা শুরু করি। পজিশনস অফ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ আমি বলছিলাম একটু কথাবার্তা বলবো, সেটা যদি আমি একটু বলি তাহলে একটা জিনিস বলি। নর্মাল আমি যদি বলি একটা সেন্টেন্স, নর্মাল একটা সেন্টেন্স, আই গো টু স্কুল। আরেকটা সেন্টেন্স আমি ধরলাম,
দ্য বিল্ডিং ইজ টল। এই দুইটা সেন্টেন্স নিয়ে আমরা হচ্ছে একটু বেসিক কিছু পর্যালোচনা করব। দুইটা সেন্টেন্সের মধ্যে দেখো তুমি একটা কমন স্ট্রাকচার দিতে, সাবজেক্ট ভার্ব, ভার্বের পর একটা অংশ সাবজেক্ট, এখানে হচ্ছে পুরাটা সাবজেক্ট, এই সাবজেক্ট ভার্ব এবং ভার্বের পর হচ্ছে একটা অংশ। এখন পজিশনস অফ পার্টস অফ স্পিচ, আর এটা কি হলো, পজিশনস অফ পার্টস অফ স্পিচ নিয়ে যদি আমি একটু কথাবার্তা বলি, লেখাটা চলে গেল কেন বুঝলাম না। আচ্ছা আবার লিখি, আঙ্গুলে খোঁচায় লেখা গায়েব হয়ে গেছে। পাওয়ার পয়েন্টে আবার একটা সমস্যা, লেখা সেফ থাকে না, মানে ব্ল্যাঙ্ক স্লাইডে কিছু লিখলে না এই জিনিসটা হচ্ছে সেভ রাখা একটু কষ্ট। তো এখানে হচ্ছে আমরা পাচ্ছি সাবজেক্ট ভার্ব আর সাথে হচ্ছে এখানে একটা অবজেক্ট, এখানে পাইছি সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট। সো এখন যদি আমি এখানে একটু ঘাটাঘুটি করি, দেখো সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে সাবজেক্ট জিনিসটা দেখো, সাবজেক্ট কিন্তু তোমার অলওয়েজ নাউন অথবা প্রোনাউন, অলওয়েজ নাউন অথবা প্রোনাউন যে কোনো একটা হবে। যেমন এইখানে হচ্ছে আমাদের সাবজেক্ট কিন্তু মেইনলি হচ্ছে বিল্ডিং, এটা কিন্তু একটা নাউন। আর নাউনের আগে কি বলছি আমি এটা পরে আসছি, বাট আমি বেসিক স্ট্রাকচার বলছি। এখানে নাউনের আগে একটা এক্সট্রা অংশ আছে, এক্সট্রা অংশ আমি পরে কথা বলতেছি, বাট দিস ইজ হাউ সাবজেক্ট ইজ ফর্মড। তারপর ভার্ব, এটা তো ভার্ব আছে, এটা তো ভার্ব, এটা বলা লাগবে না, সাবজেক্ট বা নাউন প্রোনাউনের পর একটা ভার্ব তো বসবে, সেন্টেন্সে একটা ভার্ব থাকবে, তো এটা তো মাস্ট থাকবে। এখন এই ভার্বটা হচ্ছে আমার চেক পয়েন্ট, এই ভার্বটা হচ্ছে আমার চেক পয়েন্ট। কিরকম চেক পয়েন্ট? এই ভার্বের আগে যদি কিছু থাকে, আমি ভার্বের আগে ওই জিনিসটা সাবজেক্ট হিসেবে থিঙ্ক করব, যদি ভার্বের পর কিছু থাকে সেটাকে আমি অবজেক্ট হিসেবে সে অনুযায়ী কি বসতে পারে ওভাবে হচ্ছে আমি পার্টস অফ স্পিচের পজিশনটা থিঙ্ক করব। এখন দেখ, যদি আমি ভার্বের পর চিন্তা করি, ভার্বের পর নাউনের বৈশিষ্ট্য বুঝাইতেছে এমন কিছু যদি ভার্বের পর বসে অবজেক্ট হিসেবে নাউনের বৈশিষ্ট্য বুঝাইতেছে, তাহলে সেটাকে আমি বলতে পারি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি নাউনের বৈশিষ্ট্য বুঝে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি এমন বলে দ্য বিল্ডিং ইজ ভেরি টল, দ্য বিল্ডিং ইজ ভেরি টল, এখানে এই ভেরিটা কিন্তু আর নাউনকে বুঝাইছে না, এই ভেরিটা কাকে মডিফাই করতেছে, এই ভেরিটা হচ্ছে টলকে বলতেছে। যেমন টল বলতে আমি বলতেছি কি টল, দ্য বিল্ডিং ইজ টল, দ্য বিল্ডিংটা কিরকম, বিল্ডিংটা টল, বিল্ডিং এর একটা অবস্থা, বিল্ডিং একটা গুণ বা দোষ বর্ণনা করছে, বিল্ডিং একটা অবস্থা। এখন যদি আমি বলি কেমন টল, কতটুকু টল, কেমন লম্বা, কতটুকু লম্বা, তখন বলতেছে অনেক লম্বা। এই লম্বা জিনিসটাকে, লম্বা শব্দটাকে আরো বেশি বিশেষায়িত করতেছে, আরো বেশি ওটাকে স্পেসিফাই, আরো বেশি মডিফাই করতেছে এই ভেরি শব্দটা, মানে ভেরি কি অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে, যার ফলে ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব, এই ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানে তোমার যদি আরো বেশ কিছু বসে যে ভেরি বিগ অ্যান্ড টল, ভেরি বিগ অ্যান্ড টল, তো ওই যে ভেরি বিগ অ্যান্ড টল, আমি যদি তখন এই জায়গায় এইটুকু না বসে বলি ভেরি বিগ অ্যান্ড টল, এখানে দেখো কি হইতেছে, এখানে ভেরি তো হচ্ছে বিগ কে মডিফাই করতেছে, ভেরি হচ্ছে টল কে মডিফাই করতেছে, তো বিগ আর টল হচ্ছে মানে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব, এন্ডটা কি, এন্ড হচ্ছে দুইটা অংশ কানেক্ট করতেছে, কনজাংক্ট করতেছে, এন্ড হচ্ছে আমার কনজাংশন। তো কোথায় কি বসাইতে হবে, সেম টাইপের জিনিসকে যখনই আমার পাশাপাশি বসাতে হইতেছে, মাঝে কি ইউজ করতেছে, কনজাংশন ইউজ করতেছি, এই টাইপের একটা সেন্টেন্স হইতে পারে। আমি নাউন বসাইতে, নাউনকে আরেকটু মডিফাই করতে আমি আর্টিকেল বা হচ্ছে আরো কিছু অন্যান্য ডিটারমিনেন্ট ইউজ করছি, দা বিল্ডিং না বলে দিস বিল্ডিং, দ্যাট বিল্ডিং, টাচ বিল্ডিং। এই যে আমি আগে একটা জিনিস বসাইতেছি ডিটারমিনেন্ট হিসেবে, এগুলো আমার অ্যাডজেক্টিভ। আমি কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো বুঝতেছি যে আমার অ্যাকচুয়ালি কি বসানো লাগবে, এবং আমাকে যখন ক্লু গুলা দিবে, ওই ক্লু এর মধ্যে অনেক টাইপের ওয়ার্ডস থাকবে, আমি বুঝতে পারবো যে কোনটা বসানো দরকার, কোনটা বসানো দরকার নাই। যদি এমন হয় নাউন প্রোনাউন আবার ভার্ব দিয়ে, ওখানে হচ্ছে আমার পরে অ্যাডজেক্টিভ দেয়নি, পরে হচ্ছে আমার এখানে আরেকটা নাউন দেওয়া, আরেকটা নাউন দেওয়া, তো ওই নাউনটাকে হচ্ছে আমার বাকি পুরো সেন্টেন্সের সাথে কানেক্ট করার জন্য একটা জিনিস বসানো লাগবে, যেটা হচ্ছে নাউন প্রোনাউনের আগে বসে পুরো সেন্টেন্সটা কানেক্ট করবে। যেহেতু নাউন প্রোনাউনের আগে তার পজিশন, নাউন প্রোনাউনের আগে তার পজিশন, এজন্য আমরা এই জিনিসটাকে বলবো প্রিপজিশন। তো নাউনের বা প্রোনাউনের আগে কিন্তু আমরা একটা প্রিপজিশনও পাচ্ছি, বলতে গেলে বাক্যের মধ্যে কোথায় কি থাকতে পারে একটা বেসিক আইডিয়া কিন্তু আমাদের হইছে। ঠিক আছে, একটা সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার আমি হচ্ছে অংশগুলো ব্যাখ্যা করলাম। এখন সেন্টেন্সে কোন জায়গায় কোন ওয়ার্ডটা বসাবো সেটা নিয়ে বেসিক থিঙ্কিং আমি শুরু করব হচ্ছে ভার্বের পজিশন দিয়ে। যে ভার্বের পজিশনের আগে যদি থাকে তাহলে হচ্ছে সাবজেক্ট হিসেবে অ্যাজ এ সাবজেক্টের মধ্যে কি অংশ আছে, কি অংশ নেই, বা সাবজেক্টের মধ্যে কি থাকতে পারে না পারে সেটা থিঙ্ক করলাম, আর এরপর অবজেক্ট হিসেবে কি থাকতে না পারে সেটা থিঙ্ক করলাম। তো বেসিক সেন্টেন্স গেল, সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স কম্পাউন্ডে বেলা আমরা হচ্ছে সেই অনুযায়ী আগানোর চেষ্টা করবো। সো এটা হচ্ছে বেসিক একটা মানে বেস লাইন, একটা ফাউন্ডেশন, যেটার উপর হচ্ছে আমরা থিঙ্কিংটা করবো। ওকে, আসো শুরু করি। এবার হচ্ছে আমরা একটু আগানো শুরু করি। কি বলছে, কালিটা চেঞ্জ করে নি, হলুদ কালি, হ্যাঁ। ফার্স্ট অফ অল যেটা আমি করবো সেটা হচ্ছে এখানকার যে ওয়ার্ডগুলো আছে সেটা মিনিং গুলো আমি একটু দেখি, আগে একটু শব্দগুলো দেখে নি, মিনিং গুলা সহ।
ডেভেলপড প্রতিষ্ঠিত, স্পন্টেনাস স্বতঃস্ফূর্ত, অ্যাকুইজিশন অর্জন, মাদার জানি, ইউজুয়াল ইউজ, ডাইভার এগুলো জানি, কম্পিটেন্ট মানে যোগ্য, লার্নিং, অ্যাকোয়ার, ওই অ্যাকুইজিশন অ্যাকোয়ার। আচ্ছা এখানে দেখো একই ওয়ার্ড দুইবার আসছে, একবার আসছে ভার্ব হিসেবে, একবার আসছে নাউন হিসেবে। এর মানে এই সেম মিনিংটা যদি আমার ভার্ব বসাতে হয় তখন আমি অ্যাকোয়ার বসাবো, যদি নাউন বসাতে আমি অ্যাকুইজিশন বসাবো। ন্যাচারাল আছে, কমিউনিকেশন আছে, ফ্যাক্ট আছে, অ্যাবিলিটি, বাকি আমাদের পরিচিত শব্দ, খুব বেশি আনকমন শব্দ কিন্তু আমাদের দেয়নি। অ্যাকুইজিশন, স্পন্টেনাস এই দুটো একটু নতুন লাগতে পারে। অ্যাকুইজিশন মানে অর্জন, স্পন্টেনাস মানে স্বতঃস্ফূর্ত। চট্টগ্রাম বোর্ড 24 আসছে, আসো এবার আমরা আগে। কম্পিটেন্ট মানে তো যোগ্য বা সক্ষম। কমিউনিকেটিভ কম্পিটেন্স মানে হচ্ছে যোগাযোগের যে সক্ষমতা, যোগাযোগের যে যোগ্যতা, কারোর সাথে কমিউনিকেট করার যে যোগ্যতা, এটার মানে কি? রেফার্স টু, এটার মানে হচ্ছে দ্য ড্যাশ টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস। তো এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে তোমার বিভিন্ন ভাষাকে ইউজ করা ইন ভেরিয়াস সার্কামস্টেন্সেস। এটা কম্পিটেন্স মানে কি? যোগ্যতা না? সো এখানে দেখো রেফার্স, এই রেফার্স হচ্ছে ভার্ব, রেফার্স হচ্ছে ভার্ব, টু দা দিয়ে হচ্ছে আমার ইয়া শুরু হয়ে গেছে, টু দা দিয়ে হচ্ছে আমার অবজেক্টে চলে গেছে। তো কমিউনিকেটিভ কম্পিটেন্স এটার সংজ্ঞান যদি দিতেছে কমিউনিকেশনের অংশটা পাইছে, যে ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হইতেছে বিভিন্ন হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে, বিভিন্ন সিচুয়েশনসে। বাট কম্পিটেন্স মানে যোগ্যতা, যোগ্যতা অর্থটা এখন কিছুই বসে না, আমার যোগ্যতা অর্থ বসাতে হবে যে এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি ভ্যারিয়াস সিচুয়েশনে ইউজ করার যোগ্যতাটা, অ্যাবিলিটিটাই তো হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। তো এখানে আমার কি বসবে? এখানে বসবে আমার অ্যাবিলিটি, এখানে বসবে কি আমার অ্যাবিলিটি, এখানে বসবে আমার অ্যাবিলিটি। আমি কিন্তু কম্পিটেন্ট বসাবো না, কারণ দেখো কেন কম্পিটেন্ট বসাবো না, কারণ এখানে আমার দি বসছে, দি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন বসাবো। যে দি বলতে আমার যেহেতু আর্টিকেল বসে, আর্টিকেল তো নাউনের আগে বসে, তো এখানে আমার একটা নাউন বসবে। সক্ষমতা, সক্ষমতা অর্থে কোন নাউনটা আছে? অ্যাবিলিটি আছে। কম্পিটেন্ট কি নাউন? কম্পিটেন্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমি কম্পিটেন্ট বসাবো না, দ্য কম্পিটেন্ট টু ইউজ বলবো না, দ্য অ্যাবিলিটি টু ইউজ বলবো। ঠিক আছে? there are two ways of dash communicative competence in a knowledge in a language. আচ্ছা there are কি বলা যায়, there are two ways of dash communicative competence in language. আচ্ছা two ways of কিরকম communicative competence? there are two ways. আচ্ছা are, there are আমার সাবজেক্ট ভার্ব হয়ে গেছে মানে অবজেক্ট, two ways of communicative competence। কম্পিটেন্স তো নাউন, তো নাউন আর প্রিপোজিশনের মাঝখানে যা বসবে সব বসবে অ্যাডজেক্টিভ। তো আমার কমিউনিকেটিভের আগে যে কোনো একটা অ্যাডজেক্টিভ বসবে, কিন্তু কোন অ্যাডজেক্টিভ বসবে আমি এখনো বুঝতেছি না। আমার ন্যাচারাল বসতে পারে, এটা একটা অ্যাডজেক্টিভ আছে, ডেভেলপড বসতে পারে পার্টিসিপল হিসেবে একটা অ্যাডজেক্টিভ আছে, স্পন্টেনাস বসতে পারে অ্যাডজেক্টিভ আছে, ইউজুয়াল বসতে পারে অ্যাডজেক্টিভ আছে। সো আমি এখানে কোনটা বসাবো অ্যাডজেক্টিভ হিসেবে, আমি কোনটা বসাতে পারি? আমি কিন্তু আমি চিন্তা ভাবনা করতেছি, কম্পিটেন্ট হবে না, কারণ এখানে অলরেডি কম্পিটেন্স আছে, কম্পিটেন্ট কমিউনিকেটিভ কম্পিটেন্স হয় না। আমি যদি বলি ডেভেলপড কমিউনিকেটিভ কম্পিটেন্স, বুঝতেছি না, এটা হবেই না। স্পন্টেনাস আসলে ইউজ করার কোনো ওয়ে দেখতেছি না, বাট ইউজুয়ালটা আমার কাছে মনে হচ্ছে আচ্ছা ইউজুয়াল বা ন্যাচারাল বসানো যেতে পারে। তো আমি কিন্তু এখনো কনফিউজ অ্যাকচুয়ালি কোনটা বসাবো। কনফিউশন ক্রিয়েট হতে তো সময় দেওয়ার দরকার নেই, পরেরটা চলে যাও। তুমি বেশ কয়েকটা ওয়ার্ড ট্রাই করে দেখছো, যে তুমি ড্রাই ট্রায়াল দাও, তুমি শিওর না দো যে ঠিক হবে কি হবে না, দরকার নেই, পরেরটা আসো। দ্য ফার্স্ট ইজ ড্যাশ হুইচ ইজ সিমিলার টু দ্য ওয়ে পিপল ডেভেলপ অ্যাবিলিটি ইন দ্য ড্যাশ টাং। আচ্ছা যখন আমি বুঝতেছি না, আমি সামনে আস্তে আস্তে ফাঁকা ওয়ার্ডগুলো সহ আগে পড়তে যাবো, তাহলে হচ্ছে আমি কনটেক্সট ধরতে হবে, আমার কনটেক্সটটাকে বুঝতে হবে। যে কমিউনিকেটিভ কম্পিটেন্সে দুইটা ওয়ে আছে। ফার্স্ট ওয়েটা কি? ফার্স্ট ওয়েটা হচ্ছে এমন একটা ওয়ে যেটা সিমিলার টু দ্য ওয়ে দ্য পিপল ডেভেলপ অ্যাবিলিটি ইন দেয়ার ড্যাশ টাং। ড্যাশ টাং তো এখানে কি হতে পারে? এখানে বসার মতো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে মাদার টাং। ঠিক আছে, কারণ টং এর আগে মাদার শব্দটা সবচেয়ে বেশি যায়, তাহলে হচ্ছে মোস্ট মিনিংফুল একটা কিছু দেয়, যে মানুষ নিজের ভাষার মধ্যে নিজের ভাষার উপর দক্ষতা বা নিজের ভাষার উপর সক্ষমতা যেভাবে বিল্ড করে, এই সেম ওয়েতে হচ্ছে প্রথম ওয়েটা কাজ করে। এর মানে কিরকম ওয়ে? দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ড্যাশ দ্যাট দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফর। আচ্ছা it is the dash subconscious process in which users are dash acquiring knowledge. In non-technical terms, acquisition is picking up a language. Okay, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে the first is এমন একটা ওয়ে, যে প্রথম ওয়েটা এমন একটা ওয়ে যে ওয়েতে মানুষ হচ্ছে তার মাতৃভাষার অ্যাবিলিটিটা অর্জন করে ঠিক সেম ওয়েতে। তো মাতৃভাষা অর্জন করা, এটার জন্য তোমার কোনো কোর্স, তোমার কোনো ক্লাস, তোমার কোনো লেকচার, তোমার কোনো গাইডলাইন, তোমার কিচ্ছু করা লাগে না, তুমি নিজের থেকে স্বাভাবিকভাবেই এই জিনিসটা অর্জন করতে পারো। আমি আপাতত ফার্স্ট এই কথাটা বলতে পারি, দ্য ফার্স্ট ইজ ন্যাচারাল, স্বাভাবিক। ঠিক আছে, প্রাকৃতিক ভাবেই হচ্ছে আমরা প্রকৃতিগতভাবেই নিজেদের মাদার টাংটা অ্যাকোয়ার করি, এটার উপর আমরা অ্যাবিলিটি ডেভেলপ করি। ঠিক আছে,
সো আমি বলতে পারি দ্য ফার্স্ট ইজ ন্যাচারাল which is similar to the way the develop inability in the mother tongue. আমি আপাতত কিন্তু ন্যাচারাল আমি শিওর না যে ন্যাচারাল হবে কিনা, আমি স্টিল রাখছি, যদি পরে চেঞ্জ হয় পরে চেঞ্জ করব। ওকে, আপাতত থাক। আমি অ্যাবিলিটি ইউজ করছি, মাদার টাং ইউজ করছি, ন্যাচারাল আমি এখনই দাগ দিলাম না, আমি দেখি আর কোথাও লাগে কিনা। they are aware of they are aware only of the dash that they are dash the language for dash। আচ্ছা, they are only aware of the key, দার পর একটা নাউন বসবে, they are aware only of the কি বলে, they are aware only of the dash that they are aware only of the key। তারা এমন একটা কিসের উপর হচ্ছে সচেতন, বাচ্চারা যখন মাদার টাং এর উপর অ্যাবিলিটি ডেভেলপ করে তারা কিন্তু এমন একটা বিষয়ের উপর, কারণ এখানে পুরো ফ্যাক্টটা বলা হয়েছে, তো আমি কি বলতে পারি দে আর অনলি অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, কারণ আমার এখানে অপশন দেখছি ফ্যাক্ট শব্দটা আছে নাউন হিসাবে, তো নাউন হিসাবে যদি আমার ফ্যাক্ট শব্দটা আছে আমি ফ্যাক্ট ইউজ করতে পারি। দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ফ্যাক্ট দ্যাট, তারা কোন ফ্যাক্টর উপর হচ্ছে মেইনলি কনসার্ন থাকে, যে দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফর ড্যাশ, যে তারা ল্যাঙ্গুয়েজটা কিসের জন্য ইউজ করছে, তার ল্যাঙ্গুয়েজটা যোগাযোগের জন্য, কমিউনিকেশনের জন্য, কথা বলার জন্য ইউজ করছে। দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, প্রিপোজিশনের পর নাউন বসে, তাই আমি এখানে কমিউনিকেশন বসালাম। দে আর অ্যাওয়ার অনলি অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে আর ড্যাশ দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। এখন দেখো আমি কি বলছি, মেকানিক গ্রামাটিক্যাল চেঞ্জ, তো আমি ইউজড কে, এই ইউজ যে একটা ভার্ব, এই ভার্বটাকে হচ্ছে আমি চেঞ্জ করে বলতে পারি দে আর ইউজিং দ্য ভার্ব, দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, দে আর ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন। সো এখন আমি যদি একটু পিছন ফিরে তাকাই, এখানে অনেক হিবিজিবি হয়ে গেছে, এটা আমি একটু মুছে হচ্ছে এইদিকে তাকাই, তাহলে হচ্ছে আমি কি কি ওয়ার্ড ইউজ করলাম এখন পর্যন্ত। আমি ন্যাচারালি ইচ্ছা করে টিক দিব না, কারণ আমি ন্যাচারাল হবে কিনা এটা নিয়ে শিওর না। ওকে, সো আমি এখন পর্যন্ত হচ্ছে ইউজ করছি, তারপর হচ্ছে কমিউনিকেশন ইউজ করছি, মাদার ইউজ করছি, ফ্যাক্ট ইউজ করছি, অ্যাবিলিটি ইউজ করছি। আচ্ছা, আর কি ইউজ করা যেতে পারে? It is a dash subconscious process in which users are not dash of acquiring a knowledge। আচ্ছা, ওকে, এখন আমার মাথায় একটা আইডিয়া আসলো, there are two ways of এর পর আমি হচ্ছে যেহেতু আমার ইয়া আছে, যেহেতু আমার কম্পিটেন্স নাউন আছে, তো অ্যাডজেক্টিভ হিসাবে আমি এখানে ভার্বের সাথে আইএনজিও ইউজ করতে পারি, ভার্বের সাথে আইএনজিও আমি ইউজ করতে পারি, কারণ ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, এবং আমি এইখানে অ্যাকোয়ার শব্দটাকে অ্যাকোয়ারিং হিসেবে বসাতে পারি। দেয়ার আর টু ওয়েজ অফ অ্যাকোয়ারিং কমিউনিকেটিভ কম্পিটেন্স। এই জিনিসটা শুরুতে আমার মাথায় আসে, তুমি বলতে পারবে এটা ইজি জিনিস, তো আমাদের আসেনি, আমাদের কিভাবে আসবে? নাই আসতে পারে, তুমি জিনিসটাকে তুমি একটা জিনিসকে যত কঠিন হিসেবে দেখবে তত কঠিন লাগবে, ভুল হইতেই পারে, ভুল আমারও হয়, বাট আমি পুরোটা শেষ করবো, একটা রিচেক দিব যে আদৌ আমার ভুল হয়েছে কিনা। আমি কিন্তু ন্যাচারাল জিনিসটা এখনো শিওর নাম বসাইছি এটা ঠিক হয়েছে কিনা, আমি আবার রিচেক দিব যে আরো কোনো বেটার সাবস্টিটিউট আমি পাই কিনা এই জায়গায়। এই ট্রায়াল এন্ড এরর করতে করতে দেখবা ডেভেলপ হয়ে গেছে তোমার অ্যাবিলিটি। ঠিক আছে, আমার কম সময় লাগছে, তোমার একটু বেশি লাগবে, আস্তে আস্তে দেখো তুমি আমার চেয়ে ফাস্টার করতে পারতেছো, এই আর কি। There are two ways of acquiring communicating words। আমি acquiring কেন বলছিলাম? What is the motive of using the word acquiring? কারণ আমি দেখতেছি যখন আমি পুরো রিডিং করছি এখানে অ্যাকুইজিশন কথাটা বলা হয়েছে, এখানে বলা হয়েছে ভাষার উপর ডেভেলপ অ্যাবিলিটি, ভাষার উপর যোগ্যতা অর্জন। এর মানে কি, আমি যে ওয়েগুলো কথা বলছি এগুলো হচ্ছে ভাষার উপর যোগ্যতা অর্জনের দুইটা পদ্ধতি। সো এই মিনিং অনুযায়ী বলতে পারি there are two ways of acquiring communicative competence। আমি কিন্তু মিনিং এর সাথে রিলেট করে করে বসাইতেছি। ওকে, এবং এই মিনিং এর সাথে রিলেট তুমি যদি উইথ ক্লোজও করতে পারো, উইদাউট ক্লোজও পারবা। জাস্ট তোমার এখানে শব্দ সিলেক্ট করতে আছে, তুমি শব্দ তখন নিজের মতো করে চিন্তা ভাবনা করবা বেস্ট ম্যাচ কি। The fact that using the language for communication, it is a কিরকম সাবকনশিয়াস প্রসেস? ইট ইজ এ ডেভেলপড স্পন্টেনাস ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস। আমি এখন বলতে পারি যে ইট ইজ এ ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস। এইখানে ন্যাচারাল ওয়ার্ডটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, আমি এখানে বলতে পারি যে যেহেতু ছোট বাচ্চারা এইভাবে নিজেরা ডেভেলপ করে, এইভাবে হচ্ছে নিজেদের অ্যাবিলিটি ডেভেলপ করে, এটা হচ্ছে একটা অবচেতন একটা প্রাকৃতিক প্রসেস। আমি এইখানে দেখছি ন্যাচারাল ওয়ার্ডটা বেশি প্রপার ম্যাচ হয়, এখানে আমার ন্যাচারাল হবে না, এখানে অন্য কিছু হবে। এবার আমি ন্যাচারালটা ঠিক দিতে পারি। ইট ইজ এ ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস in which users are not dash of acquiring a knowledge। এই যে এখানে আমি একটু আগে দেখছি aware, তো আমি এখানে aware ইউজ করব, users are not aware of acquiring a knowledge। এমন একটা স্বাভাবিক প্রসেস, একটা প্রাকৃতিক প্রসেস যেখানে হচ্ছে নলেজ অ্যাকুইজিশন নে, নলেজ অ্যাকোয়ারিং নে তারা খুব বেশি অ্যাওয়্যার না। they are only aware of the using the language for communication in non technical terms। যদি আমরা টেকনিক্যাল টার্মস হচ্ছে বাদ দিয়ে যাই, যদি আমরা টেকনিক্যাল টার্মস বাদ দিয়ে যাই, তাহলে আমরা কি দেখবো? অ্যাকুইজিশন ইজ পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি। যে অর্জনটা কি, যে একটা ভাষা অর্জন করে, একটা ভাষা অর্জন হচ্ছে স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্ত ভাবে একটা
ভাষার উপর দক্ষতা অর্জন করা, একটা ভাষাকে অর্জন করা, ঠিক আছে? পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্ত ভাবে একটা ল্যাঙ্গুয়েজের উপর দক্ষতা অর্জন হয়, মাদার টাং এর উপর যেরকম হয়, সেটাকে আমরা বলতেছি অ্যাকুইজিশন। সো আমি এতক্ষণ তাহলে কি বুঝলাম এই লাইনটা বলার পর আমি দেখতেছি নন টেকনিক্যাল টার্মস মানে হচ্ছে, যদি আমরা টেকনিক্যাল টার্মস বাদ দিয়ে বলি তাহলে অ্যাকুইজিশন হচ্ছে এই জিনিসটা। এর মানে এতক্ষণ তাহলে আমি কিসের ব্যাখ্যা দিছি? এতক্ষণ তাহলে আমি টেকনিক্যাল টার্মসে এই অ্যাকুইজিশন শব্দটারই ব্যাখ্যা দিয়েছি। আমার এইখানে আমি যে জিনিসটা বসাবো সেটা হবে অ্যাকুইজিশন। এইখানে হচ্ছে আমি যা দেখলাম তারা পুরো অ্যাকুইজিশন জিনিসটাকে ব্যাখ্যা করছে যে there are two ways of acquiring communicative competence in a language. Communicative competence একটা ল্যাঙ্গুয়েজ উপর অর্জন করার জন্য দুইটা ওয়ে আছে। প্রথম উপায়টা হচ্ছে অ্যাকুইজিশন, যে অ্যাকুইজিশনটা কি মাদার টাং এর উপর যেভাবে আমরা অ্যাবিলিটি ডেভেলপ করে সেই অ্যাবিলিটিটা ডেভেলপ করার সিমিলার ওয়ে। কারণ এখানে হচ্ছে আমরা সে একটা মাত্র ফ্যাক্টেই অ্যাওয়ার থাকি যে আমরা ভাষাকে শুধু যোগাযোগের জন্য ইউজ করব। তা আমরা এটা একটা ন্যাচারাল সাবকনশিয়াস প্রসেস যেখানে আমরা ভাষা শেখার প্রতি অ্যাওয়ার থাকি না। তো এটাকে আমরা নন টেকনিক্যাল টার্মে কি করতে পারি, এই অ্যাকুইজিশন শব্দটাকে, যে এইটা হচ্ছে এই অ্যাকুইজিশন শব্দটা হচ্ছে পিকিং আপ এ ল্যাঙ্গুয়েজ স্পন্টেনিয়াসলি, যদি আমি এক কথায় বলি। তো আমি বলতেছি নন টেকনিক্যাল টার্মস বলে আমার উপরে কটাকে সামারাইজ করা হচ্ছে, অ্যাকুইজিশন শব্দটাকে সামারাইজ করা হচ্ছে। এর মানে এতক্ষণ উপরে কার ব্যাখ্যা দিছি? এতক্ষণ উপরে অ্যাকুইজিশন শব্দটারই ব্যাখ্যা দিছি। এই যে অ্যাকুইজিশন শব্দ হয়ে গেছে। সো এখন আমি যদি প্যারাগ্রাফটা রিডিং করি, দেখো সব কিন্তু এবার আমার ঠিকঠাক লাগতেছে। যে কমিউনিকেটিভ কম্পিটেন্স রিফার্স টু দ্য অ্যাবিলিটি, আমি একটু মুছতে আগে তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। Communicative competence refers to the ability to use language appropriately in various circumstances. There are two ways of acquiring communicative competence in a language. The first is acquisition, which is similar to the way people develop ability in their mother tongue. They are aware only of the fact that they are using a language for communication. There is a natural subconscious process in which users are not aware of acquiring a knowledge. In non-technical terms, acquisition is picking up a language spontaneously. ঠিক আছে? একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা ক্লোজার উইথ ক্লোজ করতে হয় তোমাদেরকে মিনিং সহ বুঝায় আমি পুরোটা করাই দিলাম, ওয়াক থ্রু করাইলাম রীতিমতো। বাট নট অনলি দিস ওয়ান, আরো আসতেছে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমি আমার পেইড ব্যাচও করেছিলাম, এটা আমি আবার এখানে নিয়ে আসছি, আবার করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? একটু শুরু যেহেতু ফার্স্ট এটা করছো, ফার্স্ট প্যাসেজ কঠিন লাগাটা খুবই স্বাভাবিক। আসলে নেক্সট প্যাসেজগুলো দেখো, ওগুলো আশা করি এত কঠিন লাগবে না, ওগুলো তো কঠিন লাগবে না আশা করি। আচ্ছা, এই প্যাসেজটা বরিশাল বোর্ড 2022, 2019, সিলেট বোর্ড 2012 তিনবার আসছে। কি আমি একটু এখানে শব্দগুলো থেকে রিড, ইউজ, টিপস, সি, ডটস, প্রিন্ট, ওয়ে, কল, এখানে কিন্তু আমার কোনো মানে এমন কোন শব্দ দেওয়া নেই যেটা হচ্ছে আমার মিনিং আমি জানি না, খুব কিন্তু ইজি মিনিং এর শব্দ দেওয়া। তোমার ইজিলি থিঙ্ক করলে, একটু ব্রেন স্টর্ম করলেই হয়েছে। তুমি 10টা 20টা সলভ করে তোমার এমনি ব্রেন একটা প্যাটার্ন ধরে ফেলবে যে জিনিসটা কিভাবে সলভ করতে হয়। তো ওভাবে তুমি সলভিং টাইম যদি প্রপারলি দাও, দেখো তুমি আসলেই পারতেছো। এই জিনিস আসলে এত কঠিন না, কারণ দেখো তোমার একটা ওয়ার্ড তোমাকে কঠিন দেয়নি। এবার আসো, dashed blind people cannot dash, the sense of dash becomes far more dash than that of most sighted people. আচ্ছা, কি বলছে? ড্যাশ ব্লাইন্ড পিপল ক্যান নট ড্যাশ, দ্যাট সেন্স অফ ড্যাশ বিকামস ফার মোর ড্যাশ দেন দ্যাট অফ। আচ্ছা, এখানে কয়েকবার ড্যাশ ইউজ হয়েছে, আমি এই জায়গাটা আপাতত রাখলাম, এখন যদি আমি এই জায়গাটা রাখি, পরে সেন্টেন্স যাওয়ার আগে আমি একটু শব্দগুলোর দিকে দেখে আমি দেখতেছি এখানে অলদো বলে একটা জিনিস আছে, এবং আমার এখানে একদম সেন্টেন্সের ফার্স্ট একটা গ্যাপ আছে। তো আমার সেন্স, আমি যেটুকু হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, যেটুকু হচ্ছে তোমার সাবজেক্ট আর্গুমেন্ট পড়ছি, সেন্টেন্সের চেঞ্জিং সেন্টেন্স পড়ছি, দো অলদো ইউজটা পড়ছি। অলদো হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা বাক্যের শুরুতে বসতে পারে। এখন এছাড়া বাক্যের শুরুতে বসার মতো আর এখানে তুমি একটা ওয়ার্ড দেখতেছো, ডটস, প্রিন্টস, ওয়ে, কল, সি, বিয়ার, ডেভেলপ, দেখো ম্যাক্সিমাম ভার্ব দেওয়া, ম্যাক্সিমাম এদিকে ভার্ব ভর্তি। অলদো কিন্তু ভার্ব না, অলদো এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে বাক্যের শুরুতে বসতে পারে। তো আমি এখানে দেখতেছি আমার এখানে একদম শুরুতে, পুরো প্যাসেজের শুরুতে এমন একটা কিছু দিয়ে রাখছে যেটা হচ্ছে প্যাসেজের একদম বাক্যের মানে অলদো বসাতে হলে বাক্যের শুরুতে গ্যাপ থাকতে হবে। সো আমার বাক্যের শুরুতে এখানে গ্যাপ দিচ্ছে, আমি এখানে অলদো বসে একটা ট্রাই দিতে পারি। তো যেহেতু আমি ট্রাই দেওয়ার একটা অংশ পাইছি, আমি নেক্সট সেন্টেন্সে যাওয়ার আগে আমি এখানে একটা ট্রাই দিয়ে দেখি কিছু হয় কিনা। ওকে, আমি আমার থট প্রসেস গুলো তোমাকে বলতেছি যে আমি কিভাবে, হাউ আই থিঙ্ক এন্ড হাউ আই সলভ দিস কাইন্ড অফ প্রবলেম। সো আমি অলদোটা দিয়ে হচ্ছে আগে, আরে কি দূর, আমি হচ্ছে অলদো দিয়ে আগে, ওয়েট। সো আমি এখানে প্রথমে লিখলাম অলদো।
although blind people cannot dash. ব্লাইন্ড পিপল মানে কি? ব্লাইন্ড পিপল কি পারে না? ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, চোখে দেখতে পারে না। সো আমার শুরুতে আমার কমন সেন্স আমার বলছে although blind people cannot কি হবে? cannot see, কারণ ব্লাইন্ড পিপল দেখতে পারে না, তো আমি সি বসাবো। although blind people cannot see, যেহেতু বা যদিও অন্ধ মানুষরা দেখতে পায় না, সো আমার সি ইউজ হলো, although ইউজ হলো। আমি দেখি বসে কিনা। although blind people cannot see, their sense of dash becomes far more dash than that of most sighted people. আচ্ছা, although শব্দটা কিন্তু অপোজিট দুটো জিনিসকে মিনিং করতে ইউজ হয়। যেমন তুমি অসুস্থ হলে তুমি কলেজে আসবা না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তুমি ধরো বললা যে যদিও তুমি অনেক অসুস্থ তারপর তুমি কলেজে আসো, দুটো বিপরীত অর্থ হয়ে গেল না? এরকম ক্ষেত্রে although ইউজ হয়, যে although he is sick, he attended the class, he was present at the college। তো এই যে যেটা হওয়ার কথা, যে ব্লাইন্ড পিপল যেহেতু দেখতে পারে না, তো ব্লাইন্ড পিপলদের একটা ইন্দ্রিয়ের অক্ষমতার কারণে তো বাকি ইন্দ্রিয়গুলোতে এরকম অক্ষমতা বা দুর্বলতা থাকার কথা। কিন্তু বিপরীতটা হইছে, যেহেতু তারা দেখতে পায় না, যদিও ব্লাইন্ড পিপলস ক্যান নট সি, তার মানে কি? যদিও ব্লাইন্ড পিপলস ক্যান নট সি বলা আছে কি মানে কি? এরপরের অংশে আমার এইরকম একটা কিছু বলা হবে যে ওদের অন্যান্য সেন্স গুলা হচ্ছে বাকিদের চেয়ে অনেক বেশি ডেভেলপ, বাকিদের চেয়ে অনেক বেশি শার্প, সেরকম একটা অর্থ আসবে। যে এটা যদি অক্ষম হয়, বাকিগুলো অনেকদের চেয়ে অনেক অনেক বেশি কর্মক্ষম হবে। their sense of dash becomes far more কি? far more develop বা far more হচ্ছে তুমি বলতে পারো far more skilled, far more sharp। তো এখানে আমি যেহেতু মোরের পর শার্প হয় না, শার্পের আগে মোর লাগালে শার্পার অ্যাকচুয়ালি ইউজ হয়, তো আমার শার্প হবে না, আমি ডেভেলপ ইউজ করতে পারি, আমি ডেভেলপ বসাতে পারি, যে becomes far more developed। কিন্তু এখন তোমার প্রিন্ট, কলস, ইউজ, রিড, টাচ, কোন অ্যাবিলিটিটা? সো আমি অ্যাবিলিটি এখনো চুজ করি যে কোন অ্যাবিলিটি অ্যাকচুয়ালি ফার মোর ডেভেলপড, এটা আপাতত থাক। দিস অ্যাবিলিটি ওয়াজ পুট টু ইউজ বাই এ ব্রিলিয়ান্ট ম্যান ড্যাশ লুইস ব্রেইল। ব্রিলিয়ান্ট ম্যান যার নাম ছিল লুইস ব্রেইল। তুমি কিন্তু বুঝতেছো যে এমন একটা ব্রিলিয়ান্ট ম্যান যার নাম হচ্ছে লুইস ব্রেইল, সো এখানে নাম হবে। এখন আমি কি বলতে পারি? পুট টু ইউজ বাই এ ব্রিলিয়ান্ট ম্যান, এই ম্যানের পর আমি নামটাকে দুই অর্থ বলতে পারি। a brilliant man named Louis Braille, a brilliant man known Louis Braille, a brilliant man called Louis Braille। তো এখানে দেখো আমার কল শব্দটা আছে, আমি কিন্তু কলটা ইউজ করতে, brilliant man called Louis Braille। এবং ব্রেইল পড়া মাত্র মাথায় আসছে ব্রেইল সিস্টেম। ব্রেইল সিস্টেমে কি হয়? এমন একটা সিস্টেম যেখানে হচ্ছে অন্ধ মানুষরা লেখা পড়তে পারে অক্ষরের উপর টাচ করে করে। তো ওদের কোন অ্যাবিলিটিটা ইউজ করেছে? টাচিং অ্যাবিলিটি। তো এর মানে কি? ওদের কোন সেন্সেশনটা ফার মোর ডেভেলপ? দ্য সেন্স অফ টাচ। এবং আমি শিওরলি দেখো এই যে এখানে দিয়ে আছে সেন্স অফ টাচ, এই টাচ দেওয়া আছে, মানে টাচ হবে। দ্য সেন্স অফ টাচ বিকামস ফার মোর ডেভেলপ দেন দ্যাট অফ most sighted people. This ability was put to use by a brilliant man called Louis Braille. In the early 19th century, he invented a dash of writing. সে কি ইনভেন্ট করছে? একটা রাইটিং এর কি? একটা রাইটিং এর পদ্ধতি অথবা একটা রাইটিং এর মেথড, a way of writing অথবা মেথড অফ রাইটিং অথবা a technique of writing। কি হবে? এই যে ওয়ে আছে, আমি ওয়ে ইউজ করব, a way of writing, a print of writing, which dash his name, which এখন দেখো সে এমন একটা রাইটিং সিস্টেম আনছে যেটার মধ্যে তার নাম সংযুক্ত, ব্রেইল সিস্টেম। তো তার নামটা কি? এই রাইটিং সিস্টেমটার সাথে সংযুক্ত এই রাইটিং সিস্টেমটা তার নাম বহন করো। আমি বলতে পারি which bears his name। এই যে বিয়ার শব্দটা এখানে লাগবে, which bears his name। আমি কিন্তু শব্দগুলো আগে একবার দেখে নিয়েছি, তারপর হচ্ছে আমি সে অনুযায়ী বসে যে কোনটা এখানে সুন্দর মতো বসে। সো বিয়ার্স ইজ নেম, এবং এখানে বিয়ার্স দিব কেন? কারণ এখনো তার নামটা বিয়ার হয় ওই জায়গায়, এখনো তার নামই বলা হয় ব্রেইল সিস্টেম। অনেক কিন্তু তোমার এই নামটা তিনি যে ওয়েতে ইনভেন্ট করছেন সেই নামে জানে না, তার নামে জানে ব্রেইল সিস্টেম। দ্য ব্রেইল সিস্টেম রিপ্রোডিউসেস দ্য লেটার অফ দি অ্যালফাবেট বাই আ সিরিজ অফ, এখানে সিরিজ আগে অফ হবে, বা সিরিজ অফ কি? এ সিরিজ অফ ডটস, এ সিরিজ অফ ডটস। এই যে আমি অপশন ডটস দেখছি, আমি ডটস বসা দিলাম, যে প্রতিটা অ্যালফাবেটকে একটা সিরিজ অফ ডটস দিয়ে রিপ্রেজেন্ট করা হয় ইন সার্টেন পজিশনস হুইচ আর রেইজড অন পেপার। মানে হচ্ছে তোমার একটা কাগজ, আমার সামনে কাগজ তো নাই, একটা কাগজের উপর হচ্ছে তোমার বা একটা পেপারের উপর তোমার ওই ডট গুলা একটা সার্টেন, ধরো এর জন্য এই 4 কোণা 4টা ডট, সাপোজ 4টা ডট বসবে, 4টা ডট হবে, 4টা ডট হচ্ছে পেপার থেকে উঁচা হয়ে থাকবে, এমবোজ করা থাকবে। এই এমবোজড যে সিস্টেমটা, যারা ব্লাইন্ড পিপল তাই তো যেহেতু এই সেন্সটা খুবই শার্প, তারা হচ্ছে এই 4টা ডটে হাত বুলাই বুঝে 4টা ডট এই পজিশনে আছে, তার মানে এটা হবে এ, এখানে এ বুঝাইছে। এরকম করে তার প্রত্যেকটা অক্ষর পড়ে পড়ে যেতে হবে, একটা সিরিজ অফ ডটস ইন সার্টেন পজিশনস যেটা হচ্ছে রেজড অন দ্য পেপার। দ্য ব্লাইন্ড পারসন রানস দ্য
ড্যাশ অফ হিজ ফিঙ্গার্স, এখন ফিঙ্গারে কি গোড়া, রুট অফ ফিঙ্গার চালাবে না, টিপ ঠিক আগে টিপ অফ দ্য ফিঙ্গার্স, দ্য টিপ অফ হিজ ফিঙ্গার্স, সে হচ্ছে তার টিপ অফ দ্য ফিঙ্গার, তার আঙ্গুলার আগাটা হচ্ছে ডটস গুলোর উপর বুল আছে অ্যাক্রস দ্য পেজেস অফ দ্য ব্রেল বুক, এন্ড তারপর হচ্ছে কি হয় ওই ডটস গুলো চিনি 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 সে হচ্ছে লেখাটা পড়তে পারে, এন্ড ক্যান ওয়ার্ক আউট দ্য লেটার্স এন্ড নাম্বারস, কি নাম্বার সেখানে হচ্ছে কি রিটেন দেয়ার, রিটেন আমার এখানে রিটেন কি কোথাও অপশনে আছে, রাইট অপশনে আছে, রাইট, রিড নাই, ইউজ নাই, ইউজ দেয়ার হবে না, উত্তর কি হবে প্রিন্টেড দেয়ার, উত্তর হবে প্রিন্টেড দেয়ার, কারণ লেটার্স ওখানে ইউজ না, লেটার্স ওখানে প্রিন্টেড, আমি বলতে পারি ওখানে ছাপানো আছে, ক্যান ওয়ার্ক আউট দ্য লেটার্স এন্ড নাম্বারস প্রিন্টেড দেয়ার। ওকে, এখন দেখো আমার কিন্তু পুরো প্যাসেজটা সামঞ্জস্যপূর্ণ হয়ে গেছে যে অলদো ব্লাইন্ড পিপল ক্যান নট সি their sense of touch becomes far more developed than that of most sighted people. This ability was put to use by a brilliant man called Louis Braille in the early 19th century. He invented a way of writing which bears his name. The Braille system reproduces the letters of the alphabet by a series of dots in certain positions which are raised on the paper. The blind person runs the tip of his fingers across the pages of the Braille book and can work out the letters and numbers printed there. Okay, প্যাসেজটার মধ্যে আমার কোনো অসামঞ্জস্য লাগেনি, এর মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার। প্রথমে আমি পুরো প্যাসেজটাকে পেন্সিল দিয়ে সলভ করবো, পুরো সলভ করবো, যদি দেখো যে হ্যাঁ ঠিক আছে এর মানে তখন আমি খাতায় অ্যান্সার লেখা শুরু করে দিব। আগে খাতায় অ্যান্সার লিখবা না, আগে হচ্ছে পেন্সিল দিয়ে সলভ করবা, তারপর খাতায় অ্যান্সার লেখা শুরু করবা। আসো আরেকটা করে দেখাই, এটাও 3-4 জায়গায় আসছে। প্রথমে অল বোর্ড 18, তারপর দিনাজপুর বোর্ড 16, তারপর চট্টগ্রাম বোর্ড 2004, যে বছর আমি জন্মগ্রহণ করছি। দেখ এখানে হচ্ছে কতগুলো শব্দ দেওয়া আছে, ওয়ার্মিং, কাট, রাইজ, অ্যান্টিসিপেশন, হ্যাবিটেটস, ইনক্রিজ, প্রোভাইড, ক্যাটাস্ট্রফিক মানে হচ্ছে ডিজাস্টার বা একটা বিপর্যয়, পার্টিকুলারলি, ইম্পারেটিভ, সেভার আছে অনেক কিছু আছে, এক্সটেনশন মানে হচ্ছে বিলুপ্তি। তো আমার এখানে কি, যদি আমি এই জায়গাটাকে ব্যাখ্যা করি তাহলে হচ্ছে এখানে আমার এখানে হচ্ছে আমি শুরু থেকে শুরু করি যে কি বলছে, ওয়ার্মিং এক্সটেনশন দেখে বুঝতে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু একটা হবে। তো দেখি কি বলছে, দ্য ডিস্ট্রাকশন অফ ফরেস্টস অ্যান্ড আদার ড্যাশ, ফরেস্টস মানে হচ্ছে তো বন জঙ্গল, তো বন নিধন এবং সাথে আর কি নিধন হইতে পারে, ওয়ার্মিং, এক্সটিংশন, কাট, রেস্ট্রিলাইজ, সেভার, অ্যান্টিপেশন। তো এখানে আমি দেখতেছি আরো কোন জিনিসটা ফরেস্টের সাথে আরেকটা কোন নাউন আছে যেটা ধ্বংস হইতে পারে, আদার, এখানে আমি দেখেছি আদার হ্যাবিটাটস একমাত্র একটা নাউন, আদার হ্যাবিটাটস হচ্ছে একমাত্র একটা নাউন যেটা হচ্ছে এখানে ইউজ হতে পারে, হ্যাবিটাটস আমি ইউজ করতে পারি, যে আদার হ্যাবিটাটস, যে শুধু বন জঙ্গল না, পানিতে বাসস্থান ছাড়াও আরো যে বাসস্থানগুলো আছে, আরো যে আবাসগুলো আছে সেগুলোকে ধ্বংস করার ফলে কি হচ্ছে, ইজ কজিং দ্য ড্যাশ অফ ভ্যারিয়াস প্ল্যান্টস এন্ড অ্যানিমালস এভরিডে। তুমি কারো বাসস্থান ধ্বংস করে দিলেও কি বাঁচবে না, অর্থাৎ কি হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তো কজিং কি, কজিং দ্য এক্সটিংশন, কজিং দ্য এক্সটিংশন, এক্সটিংশনই কেন বসাইলাম, দা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর দা একটা আর্টিকেলের পর সব নাউন বসে, এক্সটেনশন একটা নাউন, তো আমার এক্সটিংশন বসে গেছে। অ্যানিমালস এভরিডে, ইন দ্য লাস্ট 25 ইয়ার্স অ্যালোন, যে শুধু লাস্ট এই লাস্ট 25 বছরে যে পরিমাণ পরিবর্তন হয়েছে, এই লাস্ট 25 বছরেই হচ্ছে the world has lost 1/3 of its natural wealth, ওর যে প্রাকৃতিক সম্পদের 3 ভাগের 1 ভাগ সে শুধু এই একা 25 বছরেই হারাইছে, এই একটা 25 বছরে এক ইউনিটেই হচ্ছে তার 1/3 সম্পদ শেষ। ফরেস্টস আর বিং ড্যাশ ডাউন, কি করা হচ্ছে, ফরেস্টস আর বিং কি হচ্ছে, ডিস্ট্রাকশন মানে কি, দে আর বিং কাট ডাউন, দে আর বিং কাট ডাউন, ইজি জিনিস। মোরওভার দে আর বিং বার্নড, দে আর বিং বার্নড, এখন বার্নটের পর কি হবে, দে আর বিং বার্নড, এটা কিন্তু বাক্য শেষ, যে আমার কি হচ্ছে, এটাকে পুড়ায় ফেলা হচ্ছে। এখন আমি যদি বলি কিভাবে পুরায় ফেলা হচ্ছে, আমি যখন পুরানোটাকে মডিফাই করব, আমার এখানে অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে। অ্যাডভার্ব কি হইতে পারে, অ্যাডভার্ব এখানে কি আছে, রেকলেসলি হচ্ছে একটা অ্যাডভার্ব আর পার্টিকুলারলি হচ্ছে একটা অ্যাডভার্ব। সো আমি এখানে পার্টিকুলারলি না, আমার এখানে হচ্ছে নির্বিশেষে যেহেতু পুরায় ফেলেছে, আমি এখানে ইউজ করব রেকলেসলি। রেকলেস মানে হচ্ছে বেপরোয়া ভাবে, আর রেকলেসলি মানে হচ্ছে বেপরোয়া ভাবে, একদম মানে নির্বিশেষে পুরায় ফেলেছে। দে আর বিং বার্ন রেকলেসলি রেজাল্টিং ইন অ্যান ড্যাশ ইন কার্বন ডাইঅক্সাইড, রেজাল্টিং ইন অ্যান কি, কার্বন ডাইঅক্সাইড কি হইতেছে, বেশি বেশি পুরালে কি হয়, কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি প্রডিউস হয়, বেশি বেশি বেড়ে যায়। তো রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড, ইনক্রিজ কোথাও আছে, এই যে আছে, ইনক্রিজ আছে, রেজাল্টিং ইন অ্যান ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড। আমি কিন্তু একটা মিনিং খুঁজতেছি, তারপর সেই মিনিং অনুযায়ী এখান থেকে ওয়ার্ড মিলাই বসাইতেছি। এন্ড কি হইতেছে, আলটিমেটলি দ্য ওয়াটার লেভেল ইজ কি, ওয়াটার লেভেল ইজ কি হইতেছে, এখন আমি কি বলবো, ওয়াটার লেভেল ইজ ইনক্রিজিং না, ওয়াটার লেভেল ইজ রাইজিং, ওয়াটার লেভেল ইজ রাইজিং, ইনক্রিজ আর রাইজ। তুমি কিন্তু দেখো রেজাল্টিং ইন অ্যান রাইজ ইন কার্বন ডাইঅক্সাইড হবে না, কারণ তুমি একটা জিনিস দেখো, রেজাল্টিং ইন অ্যান দেওয়া, অ্যান মানে কি, এখানে এমন একটা ওয়ার্ড বলছে যেটা শুরুতে একটা ভাওয়েল, এ ই আই ওই ওরকম একটা ভাওয়েল দেওয়া। রাইজে কিন্তু কোনো ভাওয়েল না, রাইজ কিন্তু শুরু হচ্ছে কনসোনেন্ট দিয়ে, তো ভাওয়েল কনসোনেন্ট তো চিনো আশা করি। সো রাইজ কিন্তু আমার দিকে বলবো না, কারণ অ্যান এর পর রাইজ হয় না, অ্যান এর পর ইনক্রিজ হয়, রাইজের আগে হইলে এ হইতো। যদি এখানে দেখতাম রেজাল্টিং ইন এ, তাহলে কিন্তু আমি ইনক্রিজ হতাম, আমি রাইজ বসাইতাম, ইনক্রিজ বসাইছি, তার একটা বড় কারণ হচ্ছে এখানে অ্যান দেওয়া। আর এখানে রাইজিং, ওয়াটার লেভেল ইজ রাইজিং, এখানে রাইজিং বসাচ্ছি কারণ
আমার এখানে ইনক্রিজ বসে গেছে, সেম হচ্ছে ওয়াটার লেভেল বেড়ে যাচ্ছে, এটা আমি বোঝাতে পারি রাইজিং দ্য অ্যাজ এ সিকোয়েন্স অফ কি গ্লোবাল কি গ্লোবাল ওয়ার্মিং, ওয়ার্মিং আছে এই যে আছে গ্লোবাল ওয়ার্মিং। It is dash, it is dash that the new century, it is dash that মানে এটা কি, এটা একটা আন্দাজ বা এটা হচ্ছে একটা এস্টিমেশন কি যে বা এটা একটা একটা এক্সপেক্টেড, যে যেটা কথা চলতেছে এটা মোটামুটি একটা এক্সপেক্টেড, বা আরো কিছু বলতে পারি যে এটা একটা বিপদ আমাদের জন্য, যে সামনে যে বছরটা, সামনে যে শতকটা, সেটা হচ্ছে will face an overwhelming environment dash, it is therefore dash to check the reckless pollution of the environment। আচ্ছা এখন কথা হচ্ছে ইট ইজ কি, ইট ইজ আমি অ্যালার্মিং বসাতে পারি, কারণ আমি এদিকে ইট ইজ একটা অ্যাডজেক্টিভ যদি বসাতে চাই, অ্যাডজেক্টিভ হিসেবে আমি ইম্পারেটিভ বসাতে পারি, সিভিয়ারও বসবে না, ঠিক ইট ইজ সিভিয়ার দ্যাট হয় না, কিন্তু ইট ইজ অ্যালার্মিং হতে পারে, যে এটা একটা খুবই উদ্বেগজনক একটা বিষয় যে নিউ সেঞ্চুরি উইল ফেস অ্যান ওভারওয়েলমিং এনভায়রনমেন্ট, একটা খুবই হযবরল একটা খুবই হচ্ছে তোমার অস্বস্তিদায়ক একটা মানে প্রতিকূল এনভায়রনমেন্ট তারা হচ্ছে ফেস করবে, স্পেসিফিক্যালি নিউ সেঞ্চুরিটা ফেস করবে। আমরা যা ফেস করতেছি বা নিউ সেঞ্চুরি বা নতুন শতকে যারা আসবে তারা স্পেসিফিক্যালি এটা ফেস করবে। আমি এই জায়গায় অ্যাডভার্ব হিসেবে বসাতে পারি পার্টিকুলারলি, এই জায়গায় আমি বসাতে পারি হচ্ছে পার্টিকুলারলি, নিউ সেঞ্চুরি উইল পার্টিকুলারলি ফেস দ্যাট ওভারওয়েলমিং এনভায়রনমেন্ট। তাহলে ইট ইজ দেয়ার ফর কি, ইট ইজ দেয়ার ফর কি, এটা হচ্ছে আমাদের দেয়ার ফর, ইট ইজ দেয়ার ফর কি বলা যায়, ইট ইজ দেয়ার ফর ড্যাশ to check the reckless pollution, it is therefore কি করতে হবে, it is therefore। আচ্ছা এখন কথা হচ্ছে আমি বুঝতেছি না এই জায়গায় অ্যাকচুয়ালি কি বসবে, এখন আমি সাবজেক্ট ভার্ব অপশনে যাই, ইট ইজ, ইট হচ্ছে আমার সাবজেক্ট, ইট ইজ therefore, দেখো ইজ therefore, ইট ইজ কি, ইট ইজ therefore আমার একটা বাক্য বসার কথা, হয় হচ্ছে আমার অ্যাডজেক্টিভ বসবে কিন্তু অথবা হচ্ছে আমার একটা ভার্ব বসবে, হয় ইজ এর পর আমার একটা ভার্ব বসে এটা প্যাসিভ হবে, ইজ অক্সিলারি হবে, অথবা ইজ মেইন ভার্ব বসার পর হচ্ছে আমার অন্য কিছু বসবে। এখন দেখো আমার পুরাটা এখানে কিন্তু তোমার ইট ইজ এর পর একটা গ্যাপ দিয়ে তারপর চলে গেছে দ্যাট এর, মানে বাক্যের দ্বিতীয় অংশ চলে গেছে, এর মানে কি এটুকু সাবজেক্ট এবং ভার্ব শেষ হওয়ার পর আমার এখানে একটা অবজেক্ট আসবে, সো আমি কিন্তু এই জন্য এখানে অ্যাডজেক্টিভ বসেছি, কিন্তু এইখানে সাবজেক্টের পর আমার ভার্বের সাথে এখানে হচ্ছে একটা কনজাংশন বসছে, কনজাংশনটা এটা বসছে, এটা কোনো সমস্যা নেই, এটা যা বসে বসে ওর জন্য কোনো কিছু এফেক্ট হবে না, কিন্তু এরপর বাকি পুরো একটা সিঙ্গেল অবজেক্ট, একটা সিম্পল সেন্টেন্স পুরাটাই হচ্ছে আমার অবজেক্ট, এর মানে কি আমার ভার্বের এখান থেকে অবজেক্ট শুরু, এখান থেকে সাবজেক্ট, তাহলে আমার এই অংশটা ভার্বের মধ্যে আমার এখানে একটা ভার্ব বসাইতে হবে, ইট ইজ দেয়ার ফর কি হবে, এখানে ভার্ব যদি বসে এখানে ভার্ব আমি কি বসাবো, ইট ইজ দেয়ার ফর প্রোভাইড ইউজ করতে পারি, ইট ইজ দেয়ার ফর provided, it is therefore provided to, it is therefore provided to check the reckless pollution of the environment, কারণ এছাড়া তোমার ইম্পারেটিভ বা হচ্ছে অ্যান্টিসিপেশন বা সিভিয়ার এগুলো কোনোটাই এদিকে বসে না, সো আমার এদিকে একমাত্র প্রোভাইড, যে ইট ইজ therefore provided to check the reckless pollution of the environment, এছাড়া আমার প্রোভাইড ছাড়া কোনো কিছু বসানোর মতো অপশনই দেওয়া নেই, তো আমার হচ্ছে এটা দ্বারা আমি কিছু বলতে পারবো, এটা ছাড়া আমি কিছু বলতে পারবো না, যে প্রোভাইড বলতে কিন্তু রিকোয়ার্ড বোঝাচ্ছে, এটা আমাদের দরকার, এটা আমাদের প্রয়োজন কি টু চেক দ্য রেকলেস পলিউশন অফ দি এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো যেহেতু আমি পুরোটা রিডিং পড়তে পড়তে আসছি এবং এখানে আমি দেখছি আলাদা কোনো প্রবলেম না, আমি দ্বিতীয়বার রিডিং পড়লাম না, মোটামুটি পুরো প্যাসেজটাই হচ্ছে আমার সুন্দরভাবে ফিল আপ হয়ে গেছে, ওকে কোনো সমস্যা হয়নি। এরপর আসো পরে একটা দেখি, বরিশাল বোর্ড 24, সিলেট বোর্ড 17, আমি যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু একাধিকবার আসা, খেয়াল করছো জিনিসপত্র যে রিপিট হয়। আসো কিপিং এ প্রমিস গিভেন টু এনিওয়ান ইজ এ মাস্ট, এইখানে আমার আচ্ছা ওয়ার্ডগুলো যদি একটু দেখি, ওয়ার্ডের মধ্যে এইখানে আনকমন কোনো ওয়ার্ডই নাই, আসো আমরা এটা সামনে আগে। কিপিং এ প্রমিস গিভেন টু এনিওয়ান ইজ এ মাস্ট, যে কাউকে আমি একটা কথা দিলে সে কথাটা রাখা আমার জন্য হচ্ছে খুব একটা মাস্ট, এটা রাখতেই হবে, ঠিক আছে, এটা আমার জন্য আবশ্যক। দো ইট টেকস মাচ পারসিভিয়ারেন্স টু কিপ এ প্রমিস অনেস্টলি, যে অনেস্টলি একটা প্রমিস রাখতে আমার যদিও অনেক অধ্যবসায় অনেক সাধনা করা লাগবে, তবু এই সাধনা ওয়ার্থ ইট, কারণ আমি তাকে কথা দিছি। But since keeping promise is a dash of remembrance, যেহেতু keeping promise is a dash of remembrance, is a কি, এটা হচ্ছে একটা মনে রাখার বিষয়, যে তুমি যে তাকে প্রমিস দিছো এটা তোমার মনে রাখার একটা বিষয়, তো we should be dash whenever we make promises, এর মানে হচ্ছে আমি এটুকু বুঝতেছি লাইনে বলা হয়েছে যে যেহেতু তোমার কাউকে ওয়াদা করা, কারোর সাথে ওয়াদা করাটা আমার একটা মনে রাখার ব্যাপার, যে আমি কাউকে ওয়াদা করছি না মনে রাখতে হবে, তো আমি যখন ওয়াদাটা করব আমাকে এতটা সচেতন থাকতে হবে যে আমি যা ওয়াদা করছি জিনিসটা যেন ভুলে না যায়, এরকম একটা মিনিং এটা দেওয়ার চেষ্টা করছে। তাহলে আমি কি বলতে পারি, কিপিং প্রমিস ইজ আ ফ্যাক্ট অফ রিমেম্বরেন্স, ইজ আ ম্যাটার অফ রিমেম্বরেন্স, ইজ আ টপিক অফ রিমেম্বরেন্স, এরকম কিছু বলতে পারি। এই যে ম্যাটার আছে ম্যাটার বসাবো, keeping a promise is a matter of remembrance, is a matter of remembrance, so we should be concerned, we should be sincere, we should be aware whenever
উই মেক প্রমিসেস। তো দেখো অ্যাওয়ার টাওয়ার কি আছে এদিকে, চিট, মেক, কল, স্টোরি, কেয়ার, কমপ্লিটলি, প্রমিস। এখানে আমি কি বসাতে পারি? চিট, মেক হবে না, টেলফেস হবে না, স্টোরি, কেয়ার হবে না, কমপ্লিটলি হবে না, থিঙ্ক, রেস্কিউ। আচ্ছা এদিকে কেয়ারকে কেয়ারফুল হিসেবে বসানো যায়, বাট আমি এটা আপাতত ইউজ করতে চাচ্ছি না, কারণ আমার বলতে গ্রামাটিক্যাল চেঞ্জ। কেয়ারলেস যদি আমি ফুল বসে কেয়ারফুল, সাফিক্স প্রিফিক্সে চেঞ্জ হয়ে যায়। আমি এখনই কেয়ার বসাতে চাচ্ছি না, আমি দেখি আরো কিছু বেটার অপশন বা আরো কিছু বেটার আইডিয়া পরে আসে কিনা। আপাতত এটা থাক, উই শুড বি ওকে। হ্যাঁ কেয়ার বসাতে পারি, বাট একটু ডিফারেন্ট হতে, কেয়ারফুল না করে আমি এটাকে গ্রামাটিক্যাল চেঞ্জ করে বলতে পারি উই শুড বি কেয়ারিং। উই শুড বি কেয়ারিং whenever we make promises, এইভাবে আমি বসাইতে পারি। while dash, while এর পর হচ্ছে আমার always, while এর পর always আমার ভার্বের সাথে ing ইউজ হবে। সো while dash an unavoidable danger, while dash an unavoidable danger। সো এখানে দেখো unavoidable danger, people usually dash any promise only to be dashed from the situation without perfect dash। আচ্ছা তো এর মানে এখানে যেটা বলতেছে যে উইদাউট ড্যাশ অ্যান্ড আনঅ্যাভয়েডেবল ডেঞ্জার, যে তোমার একটা এমন বিপদে পড়তে ওরা এড়াইতে পারতেছে না সে কোনোভাবে, তো ওই বিপদটাকে এড়ানোর জন্য, একটা অপ্রতিরোধ একটা অনিবার্য বিপদ এড়ানোর জন্য সে কি করে, পিপল মাঝে মধ্যে নিজেরা জাস্ট বিপদ ও ইয়া করার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য একটা প্রমিস কইরা বসে, এবং ওই প্রমিসটা করে হচ্ছে শুধু ওই সিচুয়েশন থেকে মুক্ত পাওয়ার জন্য, উইদাউট পারফেক্ট কি, উইদাউট পারফেক্ট ইন্টেনশন বা উইদাউট পারফেক্ট থিঙ্কিং তুমি বলতে পারো, যে ঠিক মতো চিন্তা টিন্তা না করে, ঠিক মতো বিচার বিবেচনা না করে, ঠিক মতো বিচার বিবেচনা না করে সে হচ্ছে জাস্ট নিজের বিপদ থেকে রক্ষার জন্য সে একটা প্রমিস কইরা বসে, জাস্ট মানে নিজের স্বার্থপরতা বলতে পারো একটা। তাহলে আমি কি বলতে পারি এই কনসেপ্টটা অনুযায়ী যদি আমি গ্যাপ ফিল আপ করি, ওয়াইল অ্যাভয়েডিং বা হচ্ছে ওয়াইল কি বলা যায়, ওয়াইল চিটিং, ওয়াইল মেকিং, ওয়াইল টেলিং, ওয়াইল ফেসিং বলতে পারি, ফেসিং, ফেস মানে তো হচ্ছে মোকাবেলা করা, আমি বলতে পারি ওয়াইল ফেসিং, while facing an unavoidable danger people usually কি, people usually dash any promise। তো people usually হচ্ছে কি বা make বলতে পারি, people usually make, ঠিক আছে, people usually make any promise, যেহেতু usually তাই হচ্ছে আমার এটা প্রেজেন্টে হবে, people usually make any promise only to be কি, only to be মানে এখান থেকে বেঁচে বের হওয়ার জন্য, এখান থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি কি বলতে পারি, রেস্কিউ ওয়ার্ডটা, এই রেস্কিউ ওয়ার্ডটা ইউজ করতে পারি। এখন রেস্কিউ ওয়ার্ডটা কিভাবে ইউজ করবো, এখানে টু বি ইউজ হয়েছে, এর মানে কি প্যাসিভে অনলি টু বি রেস্কিউড হবে, এটা আমার প্যাসিভ আছে তাই প্যাসিভ বলতে, অনলি টু বি রেস্কিউড ফ্রম দ্য সিচুয়েশন উইদাউট কি, উইদাউট পারফেক্ট থিঙ্ক, উইদাউট পারফেক্ট থটস, উইদাউট পারফেক্ট ডিসিশন, উইদাউট পারফেক্ট থিঙ্কিং। দেখো থিঙ্ক যেহেতু আছে আমি এটা কিভাবে বলতে পারি, সো উইদাউট পারফেক্ট থিঙ্কিং, উইদাউট পারফেক্ট থিঙ্কিং আমি বলতে পারি, উইদাউট পারফেক্ট থিঙ্কিং। আফটার বিং রেস্কিউড, এই যে টু বি রেস্কিউড, বিং রেস্কিউড, মানে আমার উত্তর ঠিক আছে। আফটার বিং রেস্কিউড মোস্ট পিপল ড্যাশ ফরগেট দ্য প্রমিসেস গিভেন। দেখো বাক্য কিন্তু আমার কমপ্লিট, মোস্ট পিপল ফরগেট দ্য প্রমিসেস গিভেন। সো ফরগেটের আগে যেহেতু গ্যাপ আছে তো আমার ফরগেটটাকে মডিফাই করবে, এটা এক্সট্রা ওয়ার্ড বসবে। এক্সট্রা ওয়ার্ড আমি কি বসাতে পারি, অ্যাডভার্ব বসাতে পারি, যে কমপ্লিটলি ফরগেট। মোস্ট পিপল শুধু ফরগেট না, কমপ্লিটলি ফরগেট the promises given। a dash about the Pied Piper of Germany, Pied Piper of Germany এটা কি, এটা গল্প, a story about এই যে a story about the Pied Pipers of Germany dash how the piper was deliberately dashed by the mayor। এই স্টোরিটা কি করে, স্টোরিটা আমাদের জানায়, স্টোরিটা আমাদের দেখায়, দিস স্টোরি শোজ, দিস স্টোরি রিপ্রেজেন্টস, দিস স্টোরি টেলস। তো টেল, শো, রিপ্রেজেন্ট কোনটা অপশনে আছে, আমার টেলস অপশনে আছে। স্টোরি অফ দ্য Pied Piper of Germany টেলস হাউ দ্য পাইপার, এই পাইপারটা কিভাবে ডেলিবারেটলি বিট্রেড হইছে, কিভাবে মেয়র দ্বারা হচ্ছে বিট্রেড হইছে, হু হ্যাজ মেড প্রমিসেস টু গিভ দ্য পাইপার 1000 গিল্ডার্স ফর হিজ ওয়ার্ক। ওই পাইপারটা হচ্ছে ইঁদুর তাড়ানোর জন্য তাকে হচ্ছে তোমার 1000 গিল্ডার তার কথা, কিন্তু পরে দেয়নি, মানে বিট্রে করছে। তো কি করছে, তাকে চিট করছে, ডেলিবারেটলি চিটেড বাই দ্য মেয়র who was made promises to give Piper one the 1000 guilders for his work। ওকে, সো আশা করি এই জিনিসটা হচ্ছে তোমরা বুঝে গেছো। এখানে হচ্ছে তেমন কোনো কঠিন কিছু ছিল না, সো আমি হচ্ছে এটাকে একটু ফাস্টলি গো থ্রু করছি। এবার আমরা পরের প্যাসেজটা দেখি, এটা পরে একটা প্যাসেজ দেখাবো এই আর কি। তো এখন দেখো আমার এখানে হচ্ছে বেশ কয়েকটা ওয়ার্ড আছে, এবং এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে যদি আমি মিনিং বলতে চাই তাহলে ইলোকুয়েন্ট মানে হচ্ছে বাকপটু, মানে কথাবার্তায় পটু বলতে পারো, এটাকে আমরা বাকপটু বা বাগ্মী বলি, বাকপটু বা হচ্ছে আমরা বাগ্মী বলি, যে কথার বার্তায় পারদর্শী, ঠিক আছে। ডার্কনেস, অ্যাওয়ারনেস, লার্ন, এনলাইটেন, ইন্টেলেকচুয়াল সবই আছে। আচ্ছা প্যারোকিয়ালিজম এটা মিনিংটা এই মুহূর্তে মনে পড়ছে না, এটা মিনিংটা ভুলে গেছে, মিনিংটা একটু দেখতে হবে। প্যারোকিয়ালিজম মিনিংটা একটু দেখে নেই, এটা মিনিংটা এই মুহূর্তে মনে পড়তেছে না, একটু দেখতে হবে। সংকীর্ণতা,
হীনম্মন্যতা বলতে পারো, সংকীর্ণতা। তো যাই হোক, প্যারোকিয়ালিজমের মিনিংটা দেখে নিলাম, তো এটা হচ্ছে সংকীর্ণতা বুঝায়। তো এই দুটো হচ্ছে এখানে আনকমন ওয়ার্ড, এছাড়া বাকি সবই হচ্ছে আমাদের পরিচিত ওয়ার্ড। ঠিক আছে, মিনিংটা জেনে নিলাম, তাহলে হচ্ছে আমাদের চিন্তা ভাবনা করতে সুবিধা হবে। ওয়ার্ডগুলো একবার দেখে নিলে সঙ্গে আমরা চিন্তা ভাবনা করতে ইজিয়ার একটা মানে অ্যাপ্রোচ পাবো। Education is the process. Education এর কথা বলতে, education is the process by which our mind develops through formal dash at an institution. So through formal কি, formal যেটা adjective, so এরপর একটা noun বসবে, এটা adjective কে একটা adjective আছে, noun বসবে, noun কে modify করে adjective টা হইছে। সো কিভাবে আমাদের মাইন্ড ডেভেলপ হবে? through formal dash at an institution. formal কি, formal হচ্ছে আমি বলতে পারি formal ফর্মালকে আমি হচ্ছে সাথে লার্ন কে বলতে পারি লার্নিং হিসেবে, কারণ এখানে হচ্ছে আমরা শিখতেছি, তো এডুকেশন তো আমরা শিখার মাধ্যমে করতেছি, তো এখানে শিখা বলতে যেহেতু লার্ন শব্দটা আছে, তো আমি লার্নটা এখানে বলতে পারি লার্নিং হিসেবে। ফর্মাল লার্নিং অ্যাট অ্যান ইনস্টিটিউশন, ভার্ব প্লাস সাইন জিরান্ড হিসেবে, নাউন হিসেবে বসতে পারে। আমি এখানে জিরান্ড হিসেবে বসালাম যে আমাদের মাইন্ডটা কিভাবে ডেভেলপ হয়, থ্রু ফর্মাল লার্নিং অ্যাট অ্যান ইনস্টিটিউশন। তারপর আসো, ইট ইজ মেন্টাল অ্যান্ড ড্যাশ ট্রেনিং। কিরকম? এটা একটা মেন্টাল ট্রেনিং সাথে একটা বুদ্ধিগত ট্রেনিং, এই যে ইন্টেলেকচুয়াল ট্রেনিং, মেন্টাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রেনিং। দেখো and এর আগে পরে সেম পার্টস অফ স্পিচ, and এর আগেও একটা অ্যাডজেক্টিভ, and এর পরেও অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইট প্রোভাইডস অপরচুনিটিজ অফ গ্রোথ। এটা আমাদের বিভিন্ন গ্রোথের যে অপরচুনিটিজ, আমাদের বিকাশ করার যে সুযোগগুলো, সেই বিকাশ সুযোগগুলো আমাদের প্রোভাইড করে, অ্যান্ড হেল্পস টু ড্যাশ চ্যালেঞ্জেস। তো আমাদের চ্যালেঞ্জগুলোকে ফেস করতে, চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা, চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করতে হেল্প করে। তো আমি কি বলতে পারি, হেল্পস টু অ্যাটেইন, অ্যাটেইন বলতে পারি, হেল্পস টু অ্যাটেইন চ্যালেঞ্জ, হেল্প টু অ্যাটেইন চ্যালেঞ্জেস। এখন দেখো হেল্পস টু, যেহেতু টু বলো তাই টু এর পর আমার ভার্বের বেস ফর্ম ইনফিনিটিভ হিসাবে, টু এর পর অ্যাটেইনিং হয় না, টু এর পর ভার্বের বেস ফর্ম অ্যাটেইন, অ্যাটেইনই বসবে। ঠিক আছে, টু অ্যাটেইন চ্যালেঞ্জেস। মোরওভার দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু সাকসেসফুলি ড্যাশ অ্যান ইন্ডিভিজুয়াল। সাকসেসফুলি কি, দ্য পারপাস অফ এডুকেশন ইজ টু কি, টু এর পর একটা ভার্ব বসবে, তো টু এর পর ভার্বটা কোথায়, ভার্ব তো নাই, ভার্বটাই বসাবো। ইজ টু সাকসেসফুলি ড্যাশ, সাকসেসফুলি হচ্ছে ড্যাশ অ্যান্ড ইন্ডিভিজুয়াল। সো আমি বলতে পারি সাকসেসফুলি হচ্ছে এনলাইটেন, এনলাইটেন একটা ভার্ব, আমি এনলাইটেন ইউজ করতে পারি, যে একজন মানুষকে আলোকিত করা, একজন মানুষকে সফলভাবে আলোকিত করা, আলোকিত মানুষ হিসেবে তাকে তৈরি করা হচ্ছে এডুকেশনের মেইন পারপোজ। দ্য এইম অফ এডুকেশন ইজ টু অলসো ট্রেন, সাথে আরো একটা কি আর কি, সাথে আরো একটা লক্ষ্য কি, এইম অফ এডুকেশন ইজ অলসো টু ট্রেন ইন্ডিভিজুয়ালস টু মেক রাইট কি, টু মেক রাইট চয়েস, একটা প্রপার ডিসিশন নেওয়া। একটু আগে আমরা প্যাসেজ পড়ে আসি, টু মেক রাইট চয়েস, টু মেক রাইট চয়েস। ইট ennobles our mind, ennobles মানে এটা আমাদের মনটাকে আরো বেশি পরিশুদ্ধ, আরো বেশি মানে নবল মানে তো ভালো, আমাদের মন মানসিকতাটাকে আরো বেশি উন্নত, আরো বেশি সুগঠিত করে। and refines our কি, refines our হচ্ছে আমাদের কোন জিনিসটাকে সে রিফাইন করে, আমাদের কোন জিনিসটাকে সে রিফাইন করবে, আমাদের হচ্ছে ডার্কনেস না অ্যাওয়ারনেস হইতে পারে, আমাদের আওয়ার, যেহেতু এখানে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, এরপর একটা নাউন বসবে, সো এরপর হচ্ছে চয়েস, আমি ইউজ করে ফেলছি, চয়েস হবে না। রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, যে আমাদের যে সেন্সটা আছে, আমাদের যে কোনো কিছু মানে ভালো খারাপের মধ্যে একটা মানে বোধগম্য মানুষ থাকার, যে একটা নির্বোধ মানুষের মধ্যে আমরা কাজ না, আমরা যে একটা বোধ সম্পন্ন, যে সুবোধ সম্পন্ন একটা মানুষ, এই বোধটা আমাদের মধ্যে জাগ্রত করে, এই বোধটাকে আরো বেশি ত্রুটিমুক্ত করে, এই কাজটা করে হচ্ছে এডুকেশন। আমি বলতে পারি রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি, সেন্সিবিলিটি মানে বোঝানো হয়েছে আমাদের যে বোধটা, আমাদের যে মানবিক মূল্যবোধ, আমাদের মূল্যবোধটাকে আরো বেশি রিফাইন করে। ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, ইট ব্রডেন্স আওয়ার আউটলুক, এটা হচ্ছে আমাদের চিন্তা চেতনা, আমাদের যে দৃষ্টিভঙ্গি, সেটাকে আরো বেশি হচ্ছে বিস্তৃত করে, এবং বিস্তৃত করার মাধ্যমে কি করে, আমাদের সংকীর্ণতা দূর করে। সো এই যে সংকীর্ণতা, প্যারোকিয়ালিজম, তখন আমি বলবো রিমুভস কি, রিমুভস প্যারোকিয়ালিজম, রিমুভস প্যারোকিয়ালিজম। আবার এটা প্যারোশিয়ালিজম বইরো না, প্যারোকিয়ালিজম হবে কিন্তু। ইট হেল্পস আস টু বি ড্যাশ অফ আওয়ার রাইটস এন্ড রেসপন্সিবিলিটি। তো এটা কি, আমাদেরকে আমাদের রাইটস এন্ড রেসপন্স, আমাদের দায়িত্ব, কর্তব্য এবং সাথে আমাদের অধিকার, দুইটা সম্পর্কে আমাদের সচেতন হইতে শেখায়। তো সচেতন বলতে কি, সচেতন অর্থে যদি আমি ইউজ করতে চাই অ্যাওয়ারনেস, এটা তো নাউন হিসেবে আছে, নাউন আমি ইউজ করতে পারি না। পারপোজ হবে না, ডার্কনেস হবে না, এর মানে কি, আমার একমাত্র কি বাকি, ইলোকুয়েন্ট বাকি। সো এর মানে কি, ইট হেল্পস আস টু বি ইলোকুয়েন্ট, ইট হেল্পস আস টু বি ইলোকুয়েন্ট, যে আমরা আমাদের অধিকার নিয়ে, আমরা আমাদের দায়িত্ব নিয়ে যে সুন্দর ভাষায় কথা বলতে পারবো, সে কথা বলার জন্য আমাদের বাগ্মী, আমাদের বাকপটু হইতে সাহায্য করে এডুকেশন। তাহলে অধিকার আদায় তো সবাই আন্দোলন করে, কিন্তু যারা এডুকেটেড তাদের অধিকার অ্যাকচুয়ালি আদায় হয়, কারণ তাদের কথাবার্তাগুলো, তাদের প্রোটেস্টটা ওইরকম ইন্টেলেকচুয়াল। সো দ্যাটস আ ভেরি
important point, we have to be eloquent. Education helps us to be eloquent of our rights and responsibilities. Education furnishes us, এবং শুধু সচেতন আমরা বলা স্টাইল না, আমি যে বুঝতেছি আমার অধিকারটা বা আমার দায়িত্বটা নিয়ে সমস্যা, সেটাও যে আমি বলতে পারতেছি, এটাও হচ্ছে একটা এডুকেশনের আউটকাম। এডুকেশন ফার্নিশেস আস, এটা আমাদেরকে কি করে, এটা তো ফার্নিশ করে উইথ, ফার্নিশেস আস মানে হচ্ছে এটা আমাদের প্রোভাইড করে, সরবরাহ করে উইথ অ্যান ড্যাশ ইন এক্সপ্রেসিং ট্রুথ, উইথ অ্যান কি, উইথ অ্যান অ্যাওয়ারনেস, এইখানে উইথ অ্যান, অ্যান এর পর নাউন হবে অ্যাওয়ারনেস, উইথ অ্যান অ্যাওয়ারনেস, যে এইটা হচ্ছে আমাদেরকে সাথে একটা সচেতনতাও দেয় যে এক্সপ্রেসিং ট্রুথ, যে আমরা হচ্ছে যে সত্যগুলাকে যেন সত্য কথা বলতে পারি, সবসময় সত্যের পথে থাকতে পারি, সেটার যে সচেতনতা, এই সচেতনতাটাও হচ্ছে এডুকেশন আমাদেরকে সরবরাহ করে। দেয়ারফল, এই জন্য ইট ইজ কম্পেয়ার টু লাইট, এটাকে আলোর সাথে কম্পেয়ার করা হয়, যেটা হচ্ছে ডিসপেল, যেটা হচ্ছে দূরীভূত করে। কি দূরীভূত করে? দারিদ্র না, ঠিক ওই কি বলে, নিরক্ষরতার অন্ধকারকে, নিরক্ষরতা বা মূর্খতার অন্ধকারকে, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, ঠিক আছে, দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স। আর অ্যাওয়ারনেস কত ইউজ দেখাইলাম, ওকে। তো দেখছো আমি কিন্তু বেশ কয়েকটা জিনিস বসাইতে গিয়ে অর্থ অনুযায়ী বসাইতে গিয়ে শুধু নাউন অ্যাডজেক্টিভ মিলেনি দেখে আমি বসাইনি। অ্যাওয়ারনেস কিন্তু যদি অ্যাভারেজ বসাই দিও, তুমি এখানে কি বসাইতাম, তখন একটা ভেজাল লেগে যেত। তো তুমি কোন কোন পয়েন্টে ভেজাল করতে পারো, আমি সেই পয়েন্টগুলো বলছি। যখন দেখতেছো যে তুমি যে মিনিং এ যাচ্ছ সেই মিনিং এ তোমার কোনো সেম পার্টস অফ স্পিচ ম্যাচ করার নাই, তুমি তখন অন্য একটা যে পার্টস অফ স্পিচ ওখানে ম্যাচ করে এরকম একটা মিনিংফুল কিছু একটা বসায় দাও। ইলোকুয়েন্ট কিন্তু এখানে যথেষ্ট মিনিংফুল, কিন্তু শুরুতে কিন্তু মিনিংফুল লাগে না, আমি অ্যাওয়ার ভাবতেছিলাম, কিন্তু যখন দেখছি না অ্যাওয়ার নাউন, তখন আমি অ্যাডজেক্টিভ খুঁজতে শুরু করছি, অ্যাডজেক্টিভ বাকি ছিল ইলোকুয়েন্ট বসায় দিয়েছি, ঠিক আছে। লাস্ট আরেকটা দেখাবো, আচ্ছা ওয়েট, এটাই কি লাস্ট ছিল? এটাই কি লাস্ট ছিল? ও আচ্ছা, তোমাদেরকে সবই পড়ায় ফেলছি, তাহলে হচ্ছে আমি সবই পড়াইছি, পাঁচটা আনছিলাম, আমি পাঁচটাই পড়ায় ফেলছি। আমি ভাবছিলাম যে আরো আনছি, তো হচ্ছে পাঁচটা, আমি ভাবছিলাম যে পাঁচটা এখনো বাকি 4 নাম্বারে ছিল, অ্যাকচুয়ালি হচ্ছে পাঁচটা যে পড়ায় ফেলছি মাত্র রিয়েলাইজ করলাম। তো যাই হোক, আজকে ক্লাসের মাধ্যমে হচ্ছে আমাদের উইথ ক্লুজও আশা করি শেষ। উইথ ক্লুজ নিয়ে যদি কারো প্রবলেম থাকে আশা করি ক্লাসের মাধ্যমে ক্লিয়ার। একবার দেখাতেই না ক্লাসটা ক্লিয়ার হবে না। যদি দেখো যে লেকচার পিডিএফ পড়ে হচ্ছে না, ক্লাসটা ভালো করে দেখো, একবার জায়গা লাগে 2বার দেখো, এবং দেখার পর হচ্ছে নিজে প্র্যাকটিস করো। আমি বলবো কি, ক্লাসটা একবার করে লেকচার পিডিএফ পড়ে নিজে একবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করার পর তুমি কয়েকবার আটকাও, 5-6টা প্র্যাকটিস করার পর, 5-6টা প্র্যাকটিস করার পর তুমি উইথ ক্লোজে ক্লাসটা আবার করো, আমাদের ক্লাসে তুমি আবার এসে করো। তখন তুমি এই ক্লাসে আমি যা যা পড়েছি সেটাকে তুমি আরেকবার রিলেট করতে হবে। এরপর তুমি যখন ইয়াটা করবা, নিজে আবার সলভ করবো, তখন দেখবা তোমার আরো বেশ কিছু মিস্টেক্স বের হয়ে আসছে, আরো বেশ কিছু রং অ্যাপ্রোচ বের হয়ে আসছে। সেই রং অ্যাপ্রোচ গুলো ঠিক করলে দেখবো তোমার ক্লোজেস উইথ ক্লোজ ঠিক হয়ে গেছে। আমরা ধরাটা খাই হচ্ছে আমাদের রং অ্যাপ্রোচের জন্য, আমরা কিন্তু পারি না এমন, আমরা পারি কিন্তু সেই পারাটাকে আমরা প্রয়োগ করতে পারি না, সেজন্য হচ্ছে আমরা মেনলি ধরাটা খাই। তো আশা করি তোমরা সেই রং অ্যাপ্রোচ গুলাকে এই ক্লাসের মাধ্যমে হচ্ছে দূর করতে পেরেছো, এবং উইথ ক্লুজে হচ্ছে আগের চেয়ে পারদর্শী হতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে উইদাউট ক্লুজের উপর ইনশাআল্লাহ এরকম পারদর্শিতা অর্জন করব। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।